সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অর্থনীতি স্টুডেন্টদের জন্য গাণিতিক অর্থনীতি বা অর্থনীতিবিদদের জন্য মৌলিক গণিত কাম্যকরণ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এর আগে তোমাদের প্রথম ক্লাস আপলোড দেওয়া হয়েছে, এরপরে আমার আজকে দ্বিতীয় ক্লাস কাম্যকরণের উপর। তো কাম্যকরণটা সেখানে আমরা আজকে কি কি বিষয় আলোচনা করব। তো আলোচনার বিষয় y সমান দেওয়া আছে অপেক্ষক হতে অনমনীয় বিন্দু বের করো এবং রেখার প্রকৃতি বিশ্লেষণ করো। y সমান দেওয়া আছে অপেক্ষক হতে অনমনীয় বিন্দু বের করো এবং রেখার প্রকৃতি বিশ্লেষণ করো। এই দুইটা অঙ্ক একই। q সমান p-3 ইন্টু p+1 এর হোল স্কয়ার হতে অনমনীয় বিন্দু নির্ণয় করো আর রেখার প্রকৃতির উপর বিশ্লেষণ করো। পরীক্ষায় এমন ভাবেও থাকতে পারে যে পয়েন্ট অফ ইনফ্লেকশন যা অনমনীয় বিন্দু তাই। তো পরে যেটা আলোচনা করব সেটা c সমান দেওয়া আছে টিএফসি। তাহলে টিএফসি দেওয়া আছে, বের করতে হবে টিএফসি, টিবিসি, এবিসি, এএফসি, এসি ও এমসি নির্ণয় করো। সর্বনিম্ন এবিসি কত, এইগুলোর উপর ক্লাস নেব। তো আমি শুরু করছি কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটাই। তো সেখানে প্রথম আমাদের জানতে হবে অনমনীয় বিন্দু বের করতে গেলে আমার কি কি প্রাথমিক কাজ আছে। তো অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমাদের প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত। তো প্রাথমিক শর্তটা এরকম, দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটা সমান 0, যেটা প্রাথমিক শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0। তৃতীয়বার আবার অন্তর্কলন করব, তৃতীয়বার অন্তর্কলনের মানটা অশূন্য হতে হবে, অর্থাৎ শূন্য যদি বের হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে না, আর যদি শূন্য বাদে অন্য কোনো কিছু বের হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে। তো দেখো আমরা এগুলো করব। তো প্রথম কথাটা হলো যে অপেক্ষক হতে অনমনীয় বিন্দু বের করো অথবা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে প্রথমবার আমরা যেহেতু এখানে দ্বিতীয়বার অন্তর্কলনের কথা বলা হয়েছে, দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0, তাহলে প্রথমবার অন্তর্কলনটা করব সেটা এমনি করব। তো প্রথমে কি দেওয়া আছে, তো প্রাথমিক শর্তে বলা আছে দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0, তাহলে প্রথমবার আমার অন্তর্কলন করতে হবে। তো এখানে যদি y থাকে আমরা লিখি উপরে dy, আর এখানে x থাকলে dx, d বাই dx। y এর মানটা দেখে দেখে বসাবো, 2x এর পাওয়ার 3 মাইনাস 3x স্কয়ার প্লাস 4x। প্রথমবার আমরা অন্তর্কলন করব, তো প্রথমবার অন্তর্কলন আমরা কি, যদি পাওয়ার থাকে এক বাদে অন্য কোনো পাওয়ার থাকে তাহলে এই পাওয়ার আর এই আগের সংখ্যা দুইটা গুণ হয়, আর এই পাওয়ারের সাথে এক বিয়োগ হয়ে বসে। তাহলে 3 দুগুণ 6, এর সাথে এক বিয়োগ করলে থাকে 2। এখানেও তাই, এই দুইটা গুণ হবে, 3 দুগুণ 6, এই মাইনাস আছে মাইনাস, 3 দুগুণ 6, এর সাথে এক বিয়োগ করলে এক থাকে, এক আর লেখা লাগে না। অর্থাৎ এক বাদে যদি অন্য কোনো পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার আর আগের সঙ্গে গুণ হবে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয়ে বসে। কিন্তু এক বিয়োগ হওয়ার পরে যদি এক থাকে তাহলে বসানো লাগে না, এমনি বোঝা যায় যে ওর পাওয়ারে এক আছে। যে কোনো সংখ্যার পাওয়ারে এক থাকে, তো ওই এক আর লেখা লাগে না, লেখার প্রয়োজন হয় না। এবার এটার পাওয়ার হলো এক, তাহলে এক যদি পাওয়ার থাকে তাহলে ওর সাথে যেটা থাকবে সেটাই হবে। এখানে আছে প্লাস, এই প্লাস এই 4। আমি এখানে দুইটা নিয়মের কথা বলছি অন্তর্কলনের।
যদি এক বাদে অন্য কোনো পাওয়ার থাকে, পাওয়ার আর আগের সংখ্যা গুণ হবে, আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয়ে বসবে। তাহলে এক বিয়োগ হয়ে বসলে এই 3 দুগুণ 6, আর এক বিয়োগ হলে থাকে 2। এই 3 দুগুণ 6, এক বিয়োগ হলে থাকে 1। 1 বসানো লাগে না। আর এর যেহেতু পাওয়ার 1, তাহলে এর সাথে যেটা আছে সেটা বসে যাবে। এটাই আবার প্রথমবার অন্তর্কলন শেষ। এবার দ্বিতীয়বার অন্তর্কলন করব, সেটা সমান হলো প্রাথমিক শর্ত। আমরা লিখব প্রাথমিক শর্ত। প্রাথমিক শর্ত ডি স্কয়ার ওয়াই এই অন্তর্কলনের পরে যে লাইনটা পাবো আমরা সেটা বসাবো। তো সেটা বসাই 6x স্কয়ার 6x প্লাস 4 এটা সমান 0। প্রাথমিক শর্তটা আমরা বলছি দ্বিতীয়বার অন্তর্কলন করে সেটা সমান 0। তো আমরা প্রথমবার অন্তর্কলন করার পরে গুণ আর ভাগের যদি কাজ থাকে ওই কাজটা করে নিতে হবে। করে নেওয়ার পরে যে লাইনটা পাওয়া যাবে ওই লাইনটাকে আমরা দ্বিতীয়বার আবার অন্তর্কলন করব। তো দ্বিতীয়বার অন্তর্কলনের ক্ষেত্রে প্রাথমিক শর্ত হলো দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0। তো আমরা দ্বিতীয়বার অন্তর্কলন তো আমরা বসাইছি ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার ডি বাই ডিএক্স সমান, যেহেতু আমরা অন্তর্কলনের পরে এই লাইন পেয়েছি এইটারে আমরা বসাবো, আর এখানে বলা হয়েছে সমান 0, তাহলে সমান 0। তাহলে এটা আমরা করি। এর পাওয়ার থাকলে 6 দুগুণ 12 x মাইনাস 6 সমান 0। এই জায়গাটা দেখো, আমরা বলছি এক বাদে যদি অন্য কোনো পাওয়ার থাকে তাহলে এখানে আছে 2 আর আগে আছে 6, অর্থাৎ 6 দুগুণ 12, আর এই পাওয়ারের সাথে এক বিয়োগ হবে। এক বিয়োগ হলে 1 থাকে। আমি বলেছি পাওয়ারে 1 বসানো লাগে না, অর্থাৎ যদি 1 না বসানো হয় তাও ধরা হয় যে ওখানে 1 আছে। যেহেতু এর সাথে x নেই, এখানে যেটা থাকবে এখানে সেটা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা সমান 0 হয়ে যায়। 0 হলে সেটা বসানো দরকার নেই। তাহলে এটা অন্তর্কলন করে আমরা এই লাইন পেলাম, আর এটা সমান 0। আমরা প্রাথমিক শর্ত যখন সমান সমান 0 হবে, এখান থেকে x এর মানটা বের করেই নিতে হবে। তো বের করার ক্ষেত্রে প্রথম ক্লাসে বলেছিলাম যে সবগুলোর মধ্যে কমান আছে সেটা দেখব, তারপরে হাফ কমান যায় কিনা, সূত্রে বসানো যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা, তারপর দ্বিঘাত, তারপর অপেক্ষক, এইভাবে সিরিয়ালে দেখব। তো এখানে যদি আমরা করি তাহলে দেখো এখানে করলে কি হবে, আমরা যদি এইভাবে দিই 12x সমান 6 বা x সমান 6/12 1/2, তাহলে আমরা x সমান এখানে কত পেয়েছি, x সমান হাফ পেয়েছি। এই হাফের মানটা আমরা y এ বসাবো, হাফের মানটা y এ বসাবো। তো এইখানে দেখো আরেকটা আমরা এখান থেকে এভাবে করতে পারি, এই দুইটার মধ্যে কি কমন যায়, কমন যায় 6 থাকে, 2x মাইনাস 1 এটা সমান 0। তাহলে বা 2x মাইনাস 1 সমান 0, অর্থাৎ এই 6 এ পাশে গিয়ে ভাগ হয়, ভাগ হলে সেটা আমি বসাই দেখাই, ভাগ হলে 0 হয়ে যায়। এখান থেকে আমরা ওই পাশে কমান নিতে পারি, কমান দেয় 6, তো 6 কমান নিলাম। 2x মাইনাস 1 যদি এখানে রাখি তাহলে 6 এর পাশে গেলে ভাগ হয়, আর উপরে যদি 0 থাকে নিচে যত বড় সংখ্যা থাকুক না কেন সেটা 0 হয়ে যায়।
তো এই -1 এই পাশে গেলে প্লাস, আর ওই জিরো লেখার দরকার নেই। এই 2 আর x এর সাথে গুণের সম্পর্ক, x যদি এখানে রাখি এটা ওই পাশে গিয়ে ভাগ হয়, তাহলে ভাগ হলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় হাফ। তো আমরা একটা কথা বলছি, এইখানে দেখো এইভাবে করলেও হবে, ওটা দরকার নেই, তোমরা যদি এভাবে করতে চাও হবে, ওভাবে করলেও হবে। তো আমরা এই x এর মানটা y সমীকরণে বসাবো, y সমীকরণে বসাবো, তাহলে x এর মানটা আমাদের কত বেরিয়েছে, হাফ। x সমান 1/2 y সমীকরণে বসিয়ে পাই। অতএব y সমান 2 x এর এইখানে এটা সমান যদি ভাগ করো 0.5, তাহলে আপনার এটা বসাইতে সুবিধা হবে। এটা যদি 1/2 করি তাহলে কি হয়, ভাগ করলে হয় 0.5, 0.5 এখানে বসালে অঙ্ক হিসাব মেলাইতে সহজ হবে। 2 তাহলে x এর জায়গায় লিখবো 0.5, দেখো আমরা কিছুই করিনি, জাস্ট x সমান কত আছে 0.5, এই x সমান আমরা 0.5 করলাম, 0.5 y সমীকরণে বসিয়ে পাই। এই যে y সমীকরণ, যেখানে x আছে সেখানে 0.5, যেখানে x আছে সেখানে 0.5, যেখানে x সেখানে 0.5, এটা বসাবো। বসাবার পরে এই হিসাবটা দেখো, এই 2 এই গুণ হবে এই 5 3 বার, তাহলে 5 0.5 0.5 0.5, 5 5 25, 5 25 125, দশমিকের এপাশে একটা দুইটা তিনটা, এই তিনটার পরে দশমিক, তাহলে এখানে বসে যাবে 0.125 এ -3 ইন্টু 5-এর যদি 2 বার করি 5 5 25, দেখো 0.5 ইন্টু 0.5, 5 5 25 দশমিক 25, 0.25, এটা যদি গুণ করি 0.5 4 দিয়ে গুণ, 4 5 20, একটার পরে দশমিক, এই একটার পরে দশমিক, এই একটার পরে, অর্থাৎ দশমিকের পরে যদি শূন্য হয় তাহলে বসানোর দরকার নেই। তো এবার এটা কি করবো, এটা গুণ করি, দেখো 125 দুগুণ 250, তিনটার পরে দশমিক, তাই এই দশমিক, এর এই শূন্যর কোনো মান নেই, 3 25 75, আর এখানে +2, এইটা আর এটা যোগের সম্পর্ক 2.25, এটা বিয়োগ করব, এইটা বিয়োগ করবো, আর তোমরা যদি ক্যালকুলেটরে বসে দাও একবারে মানটা চলে আসবে। তো আমি ভেঙে দেখলাম যে আসলে কিভাবে হয়। এখানে 3টা 0.5 গুণ করবো, 3টা 0.5 গুণ করলে আমাদের আছে 0.125, আর 2টা 5 যদি গুণ করি 0.25। তো এইভাবে করে এর আগে প্লাস আর এর আগে প্লাস, এই দুইটা প্লাস হবে, এর সাথে মাইনাস, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে 1.5, তাহলে আমরা x সমান পেয়েছি 0.5 আর y সমান পেয়েছি 1.5। এবার আমরা পর্যাপ্ত শর্ত করব, তাহলে আমি প্রথমে কি এমনি অন্তর্কলন, প্রথমবার অন্তর্কলন, তারপর দ্বিতীয়বার অন্তর্কলনের মান সেটা সমান আমরা শূন্য ধরবো, তারপরে শূন্য ধরে ওখান থেকে আমরা x এর মানটা বের করব, x এর মান বের করার পরে আমরা x এর মানটা y সমীকরণে বসাবো, y এর মানটা বের করব। এবার আমরা কি করব, তৃতীয়বার আবার অন্তর্কলন করব। তৃতীয়বার অন্তর্কলন কোনটারে করব, দেখো তৃতীয়বার অন্তর্কলন করবে এরকম, আমরা y সমান পেয়েছি, এটা মুছে দিলাম,
তৃতীয়বার অন্তর্কলন, তার মানে এটা অন্তর্কলন করার পরে আমরা প্রথমবার অন্তর্কলন করছিলাম, তারপর দ্বিতীয়বার অন্তর্কলন করছিলাম, দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে আমরা যে মানটা পেয়েছি সেই মানটারে আমরা তৃতীয়বার অন্তর্কলন করব। তাহলে অতএব D3 মানটা ছিল 12x - 6। তাহলে এটা যদি অন্তর্কলন করি x এর সাথে, যেহেতু x এর পাওয়ার 1 আছে, 1 থাকলে আমি বলেছি ওর সাথে যেটা থাকবে সেটাই অন্তর্কলন। তাহলে x এর সাথে আছে 12, এই 12 মানটা নিশ্চয়ই শূন্য নয়, শূন্য বাদে একটা ধনাত্মক মান। আমি বলেছি পর্যাপ্ত শর্তে তৃতীয়বার অন্তর্কলন করব, তৃতীয়বার অন্তর্কলনের মানটা যদি অশূন্য হয় তাহলে আমাদের মানটা বের হবে, অনমনীয় বিন্দু পাওয়া যাবে। আর যদি তৃতীয়বার অন্তর্কলনের মানটা শূন্য বের হয় তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যাবে না। তো সেখানে এই তৃতীয়বার অন্তর্কলনের মানটা আমরা কি করব, তৃতীয়বার অন্তর্কলনের মানটা যদি আমরা শুধুমাত্র দেখবো যে অনমনীয় বিন্দু পাওয়া যায় কিনা, পাওয়া যায় কি, যদি এখানে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো একটা মান আসে, যদি শূন্য বাদে অন্য কোনো মান আসে তাহলে অনমনীয় বিন্দু পাওয়া যায়। আরেকটা কাজে লাগে রেখার প্রকৃতি বিশ্লেষণের জন্য। রেখার প্রকৃতি বিশ্লেষণ, আসলে রেখাটা কেমন আকৃতির হবে, এটা যদি প্লাস থাকে তাহলে উত্তল, প্লাস থাকলে উত্তল আর মাইনাস থাকলে অবতল। তাহলে আমি বলছি এই প্লাস থাকলে উত্তল, মাইনাস হলে অবতল। তাহলে এটা বেরিয়েছে প্লাস, এটা বেরিয়েছে প্লাস, তার মানে এটা হলো উত্তল। উত্তল মানে অবতল থেকে উত্তলের দিকে যাবে, অবতল থেকে উত্তলের দিকে যাবে। এটা যদি মাইনাস বেরোতো তাহলে হতো অবতল, তখন আমরা বলতাম উত্তল থেকে অবতলের দিকে যাবে। অর্থাৎ তৃতীয়বার অন্তর্কলনের মানটা আমাদের কাজে লাগবে প্রকৃতি বিশ্লেষণের জন্য, আর অনমনীয় বিন্দু পাওয়া যায় কিনা, এছাড়া অন্য কোনো কাজে লাগবে না। ওই মানটা আমরা কোনো জায়গায় বসাবো না, শুধুমাত্র আমরা কি দেখবো, দেখবো যে এটা অশূন্য কিনা, দ্বিতীয় কথা এটা ধনাত্মক বা ঋণাত্মক কিনা। যদি ধনাত্মক হয় আমরা বলছি উত্তল, উত্তল মানে অবতল থেকে উত্তলের দিকে যাবে। আর যদি মাইনাস বের হয় তাহলে আমরা বলবো অবতল, অর্থাৎ উত্তল থেকে অবতলের দিকে যাবে। আমাদের অঙ্ক শেষ। এবার শুধু আমরা লিখবো অতএব অনমনীয় বিন্দু কত, xy, x সমান 0.5, y সমান 1.5। শেষ। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা বলছি কি যদি অনমনীয় বের করতে বলে তাহলে প্রথমবার এমনি অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলনের মানটা অর্থাৎ প্রাথমিক শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটা সমান শূন্য ধরবো। এখান থেকে যে চলকটা থাকবে এখানে x আছে, x এর মান বের করতেই হবে। তারপর তৃতীয়বার অন্তর্কলন করব, তৃতীয়বার অন্তর্কলনের মানটা অবশ্যই অশূন্য হতে হবে। যদি শূন্য বের হয় তাহলে আমাদের পাওয়া যায় না, অনমনীয় বিন্দু পাওয়া যায় না। তাহলে অশূন্য বের হলে আমরা বলবো কি অনমনীয় বিন্দু পাওয়া যায়। তো আমাদের অনমনীয় বিন্দু বের হয়ে গেল। আমরা পরের অঙ্কটা একটু প্র্যাকটিস করব, দেখি। কিউ সমান p-3 ইন্টু p+1 এর হোল স্কয়ার দেওয়া আছে, হতে অনমনীয় বিন্দু নির্ণয় করো আর রেখার প্রকৃতি বিশ্লেষণ করো, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন। অনমনীয় বিন্দু যা পয়েন্ট অফ ইনফ্লেকশন তাই। তাহলে আমরা বলবো কি প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে, কিউ সমান
তাহলে এখান থেকে আমরা আগে ভেঙে দেব। দেখো এখানে a স্কয়ার আছে, তাহলে a স্কয়ারের কাজটা করে নিব। তো এই কাজটা আমাদের আগে করে নিতে হবে। কাজটা হলো এটা দেওয়া আছে, তাহলে এটা হলো আমরা ধরবো a আর এটা হলো b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা আমরা a বসাবো, এটা a, তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, এটা a এটা b, 2ab প্লাস b স্কয়ার, এটা হলো b এর স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে বসিয়েছি। এই যে a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ প্রথমটা স্কয়ার, এই প্রথমটা স্কয়ার প্লাস এই সূত্রের 2, তারপরে এটা a এটা b প্লাস b স্কয়ার, এখানেও তাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a মানে p আর b মানে এখানে 1, তাহলে p স্কয়ার প্লাস 2p1 প্লাস 1 এর স্কয়ার, তাহলে p এর স্কয়ার 2p আর 1 গুণ করলে 2p আর 1 আর 1 1 ইনটু 1 1 স্কয়ার মানে 1 ইনটু 1, অর্থাৎ 1 দুইটা আছে তাহলে 1 হয়। তারপর এইটা দিয়ে সবগুলোর গুণ p গুণ করলে পাওয়ারের যোগ হয়, আমরা জানি গুণ করলে পাওয়ারের যোগ হয়। এই p দিয়ে এটার গুণ, এর 1 আর 2 3, এর 1 আর এর 1 2, এটা আর এটা গুণ করলে p বসে যায়। এইটা দিয়ে এর গুণ মাইনাস 3p স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 3 দুগুণ 6p আর এই মাইনাসে আর এই প্লাসে মাইনাসে প্লাসে এই মাইনাসে আর প্লাসে মাইনাস মাইনাস 3p স্কয়ার প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 6p মাইনাসে প্লাসে মাইনাস 3। এবার দেখবো পাওয়ার যেগুলো একই, অর্থাৎ p3 কোন জায়গায় নেই, এটা বসে গেল, আর এর পাওয়ার একই, এই দুইটা যোগ বিয়োগ হবে, অর্থাৎ এখানে মাইনাস 3p স্কয়ার আর এখানে প্লাস 2p স্কয়ার, তিনটা থেকে দুইটা চলে গেলে একটা থাকে বড়টার আগে মাইনাস, আর মাইনাস 6p আর প্লাস p, তাহলে 6টা থেকে একটা চলে গেলে থাকে মাইনাস 5টা, আর এটা 3 মাইনাস 3 বসে গেল। এটা বসার পরে আমাদের এবার কাজ হলো যে আমরা প্রথমবার অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো। ওই প্রথমবার এমনি অন্তর্কলন করব, তারপরে দ্বিতীয়বার অন্তর্কলন করব, সেটা সমান 0 ধরবো। তো প্রথমবার আমরা অন্তর্কলন করি, এইখানে কিউ আছে, অর্থাৎ এটা কিউ আছে, তাহলে কিউ সমান আমরা কি লিখবো এখানে ডেল কিউ বাই, এখানে পি আছে তাই ডেল পি, এখানে যেটা থাকবে আমরা দেখবো যে এখানে কি আছে, এখানে কিউ আছে ডেল কিউ, এখানে পি আছে তাই ডেল পি। এবার এখানে বসাবো, এইটার অন্তর্কলন করব। তো এর আগে 1 আছে, তাহলে 3 আর 1 গুণ করলে 3p স্কয়ার মাইনাস 2p মাইনাস 5। দেখো এই 3 আর এর 1 গুণ করলে কি হয়, 3 আর এর থেকে 1 বিয়োগ করলে 2, আর 2 আর 1 গুণ করলে 2, অর্থাৎ এই p এর আগে 1 আছে আর এর থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না,
এর পাওয়ার 1 আছে, তাই এর সাথে যেটা আছে সেটা বসবে, আর এর সাথে পি নেই, এই পিটা থাকা লাগবে। এই পি যদি না থাকে তাহলে সেটা 0 হয়ে যায়, ওটা বাদ। তাহলে আমরা পেয়ে গেছি প্রথমবার অন্তর্কলন, প্রথমবার অন্তর্কলনের মান পেয়েছি। তাহলে এবার আমরা দ্বিতীয়বার অন্তর্কলন করব। দেখো, আমরা এটাকে প্রাথমিক শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন সমান 0। তো আমরা লিখব প্রাথমিক শর্ত আমরা প্রাথমিক শর্ত কি বলছি? প্রাথমিক শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন করব সেটা সমান 0। এখানে আমরা দেখেছি কিউ ছিল সমান সমান বাম পাশে কিউ, তাই এখানে কিউ আসবে, ডান পাশে পি তাই পি বসবে। সূত্রটা এই, কিন্তু বাম পাশে যদি ওয়াই থাকে ওয়াই, আর ডান পাশে যদি এক্স থাকে এক্স, কিন্তু বাম পাশে এখানে কিউ আছে তাই কিউ, আর ডান পাশে যদি পি থাকে তাহলে পি বসবে। তাহলে এটা যদি আমরা অন্তর্কলন করি 3 × 6 পি, দেখো আমরা পি এর মানটা পেয়ে গেছি। তো আমরা বলছি দ্বিতীয়বার অন্তর্কলন সমান যখন 0 ধরবো, সেখান থেকে অবশ্যই আমাদের মানটা বের করে নিতে হবে, চলকের মানটা। তো এখানে আছে আমাদের পি, পি এর মানটা বের করে নেব। এখানে আমরা অন্তর্কলন করেছি 3 × 6, আর এই এর থেকে 1 বিয়োগ করলে 1 লেখা লাগে না, আর এই পি পাওয়ার 1 আছে, তাহলে এর সাথে যেটা আছে সেটা বসে। এর সাথে পি নেই, তাহলে ওটা 0, ওটা বাদ। তাহলে 2 যদি এর পাশে যায় তাহলে প্লাস হয়ে যায়, আর পি যদি এখানে রাখো 6 এর পাশে গিয়ে ভাগ হয়ে যায়, এটা কাটাকাটি করলে 1/3। এই পি এর মানটা আমরা এখানে 2 কমন নিতে পারতাম। এখানে যদি আমরা এখান থেকে করতে চাই পারবো, 2 কমন নিই, তাহলে 3p, 3p - 1 সমান 0, আর 3p - 1 এই 0 2, 3p - 1 সমান 0, 3p সমান 1, অতএব p সমান 1/3। এভাবে বের করতে পারি। একই কথা, দেখো আমরা মানটা যেভাবে হোক না কেন বের করতে পারবো। দুইটার মধ্যে কমান যেটা যায় সেটা আগে বসাবো, কমানটা, তাহলে এটা গুণের সম্পর্ক, পাশে ভাগ হয়, আর উপরে যদি 0 থাকে তাহলে নিচে যতই সংখ্যা থাকুক না কেন সেটা 0 হয়ে যায়, আর 1 এর পাশে গেলে কি হয় প্লাস, আর 3 এর পি এর সাথে গুণের সম্পর্ক, আমরা পি যদি এখানে রাখি তাহলে 3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে বসে, অর্থাৎ পি এর মানটা আমরা পেয়ে গেছি 1/3। দেখো তাহলে পি এর মান পেয়েছি, আমরা পি এর মানটা এই কিউ সমীকরণে বসাই দেব। ক্যালকুলেটরে যদি এর মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে যায়। আমরা ক্যালকুলেটরে যদি মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের মানটা এখান থেকে বের হয়ে যাবে।
আরেকটা কথা, আমরা যদি এখান থেকে ক্যালকুলেটরে না বসে তাও করতে পারবো। এখান থেকে লসাগু করবো। দেখো লসাগুটা এরকম, এর লসাগু হয় 3, 1 মাইনাস 3 3 9, এর লসাগু হয় 3, 1 প্লাস 3 এর পাওয়ার স্কয়ার, বিয়োগ করলে মাইনাস 8/3 ইন্টু 3 আর 1 গুণ করলে যোগ করলে 4/3, এটা আছে 2টা, তাহলে মাইনাস 8/3 ইন্টু 4/3 ইন্টু 4/3। এটা যদি করি তাহলে দেখো মাইনাস 128, 3 3 9, 3 9 27। তো কিভাবে হলো, আমরা এটা লসাগু করলাম এই 3 দিয়ে নিচেরটা ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটা, আর এখানে যেহেতু নিচে কিছু নেই 1 আছে, তো এটা সরাসরি গুণে বসানো যায়। আর এটা ভাগ করলে 1 হয়, এখানে একই নিয়ম। তাহলে 9 থেকে 1 চলে গেলে মাইনাস 8/3, আর এটা যোগ করলে 4/3, এটা স্কয়ার আছে মানে 2টা, উপরের গুলো গুণ 128, নিচের গুলো গুণ 27, এর আগে মাইনাস। তাহলে আমরা এক্স এর মান, আমরা পি এর মানও পেয়েছি, আমরা কিউ এর মানও পেয়েছি। এবার কথা হলো আমরা তৃতীয়বার অন্তর্কলন করব, অর্থাৎ পর্যাপ্ত শর্ত করব। তো পর্যাপ্ত শর্তটা কিরকম আসলে, তৃতীয়বার অন্তর্কলন আমরা কোনটা করব, দ্বিতীয়বার অন্তর্কলন করার পরে যে লাইনটা পেয়েছিলাম তার আমরা অন্তর্কলন করব। তাহলে এপি সাথে কত আছে, যেহেতু পি এর পাওয়ার 1, আমি বলেছি পি এর পাওয়ার যদি 1 হয় তাহলে ওর সাথে যেটা থাকে সেটা বসে, সেটা 6। এখানে আছে পি, পি এখানে নেই, তাহলে ওটা বাদ, তাহলে বসলো 6। এটা নিশ্চয়ই শূন্য নয়, অর্থাৎ অশূন্য। তো যেহেতু আমরা অশূন্য পেয়েছি, তখন আমরা বলতে পারবো কি যে এটার অনমনীয় বিন্দু পাওয়া যায়। তাহলে অনমনীয় বিন্দুটা কি, অনমনীয় বিন্দুটা এরকম যে কিউ সমান পি সমান এত আর কিউ সমান এত, অনমনীয় বিন্দু পি সমান এত আর কিউ সমান এত। এবার রেখার প্রকৃতি যদি বিশ্লেষণ করি তখন কি বলবো, যেহেতু এর আগে প্লাস আছে, আমি বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে সেটা উত্তল, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা অবতল। এরকম আমি বলছিলাম যদি এর আগে প্লাস থাকে, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে এটা উত্তল, আর যদি মাইনাস থাকে তাহলে অবতল। এর আগে যদি প্লাস থাকে তাহলে উত্তল, কিছু নেই মানে প্লাস, তাহলে এর আগে প্লাস আছে, এটা হলো উত্তল, তাহলে অবতল থেকে উত্তলের দিকে যাবে, অবতল থেকে উত্তলের দিকে যাবে। আর যদি মাইনাস থাকতো তাহলে হতো অবতল, তখন আমরা এরকম বলতাম উত্তল থেকে অবতলের দিকে যাবে। এটা আমাদের রেখার প্রকৃতি বিশ্লেষণ। আর আমরা অনমনীয় বিন্দুটা কি পেলাম, পি সমান 1/3 আর কিউ সমান এত। আশা করি অঙ্কটা বুঝছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করবে, ওখানে উত্তরটা পেয়ে যাবে। আর আমি যে নাম্বার দিয়ে দিছি এখানে কল দিয়ে বিষয়টা সমাধান করতে পারো। তো আমরা পরের অঙ্কে যাবো এবার। পরের অঙ্ক দেখো, সি সমান দেওয়া আছে, সি তে দেয় সি যা টি শিকায়। আমরা একটা বিষয় মাথায় রাখবো, সি যা, সি আর টিসি একই কথা, সি যা
টিসি তাই, তাহলে সিতে ব্যয়ের পরিমাণ দেওয়া আছে। তো ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, সিতে কস্ট, ব্যয়ের পরিমাণ, আর টোটাল ফিক্সড কস্ট স্টির ব্যয় বের করতে বলছে। টোটাল ভেরিয়েবল কস্ট পরিবর্তনীয় ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, এবিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এভারেজ কস্ট, আর এমসি অর্থাৎ প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, এটা বের করতে বলছে। তো আমরা কি করব, যেহেতু এখানে টিএফসি, তার মানে বিষয়টা স্বল্পকাল, স্বল্পকালে দুই ধরনের ব্যয় হয়। আমরা বলছি স্বল্পকালে দুই ধরনের ব্যয় হয়। তো সূত্রটা এরকম, টিএফসি প্লাস টিভিসি সমান টিসি, টিভিসি টিসি মাইনাস টিএফসি, অতএব টিএফসি সমান টিসি মাইনাস টিভিসি। অর্থাৎ স্থির ব্যয়, মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনীয় ব্যয়, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো কি, এখানে মোট ব্যয়। আর যদি এইটা আমরা এখানে রাখি তাহলে এর আগে প্লাস আছে, ওপাশে গেলে হয় মাইনাস। আর যদি এইটা এখানে রাখি, এইটা এখানে রাখি, তাহলে এইটা এপাশে গেলে হয় মাইনাস। তো দেখো এইগুলো আমি একটুখানি বলে দিই যে কোথা থেকে কি আসলে। যদি টিসি বলি, টোটাল কস্ট, মোট ব্যয়, টিএফসি টোটাল ফিক্সড কস্ট, টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, এ সমান এভারেজ, আর এম সমান মার্জিনাল। তো এটা আমরা বলি প্রান্তিক, আর এটা হলো গড়, আর মোট পরিবর্তনীয় ব্যয়, আর এটা সমান মোট স্থির ব্যয়, আর এটা মোট ব্যয়। তো আসলে এইখানে এইভাবে করিয়েছি, এইভাবে দিয়েছি, পরীক্ষা এইভাবে আসতে পারে যে মোট পরিবর্তনীয় ব্যয় বের করো, মোট পরিবর্তনীয় ব্যয় অপেক্ষক বের করো, বা মোট স্থির ব্যয় অপেক্ষক বের করো, গড় ব্যয় অপেক্ষক বের করো, বা প্রান্তিক ব্যয় অপেক্ষক বের করো। তো আমাদের মাথায় রাখতে হবে এখানে যে এতে এভারেজ আর সিতে কস্ট, এতে মার্জিনাল, সিতে কস্ট, প্রান্তিক ব্যয়, এতে এভারেজ, এতে ফিক্সড, সিতে কস্ট, তাহলে গড় স্থির ব্যয়, আর এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনীয় ব্যয়, টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। তো আমাদের এগুলো বের করতে বলছে। তো বিষয়টা এরকম, আমরা সূত্র এটা জানি কি, সূত্র জানি কি, স্থির ব্যয় স্বল্পকালে দুই ধরনের ব্যয় থাকে, একটা হলো স্থির ব্যয় আর একটা হলো পরিবর্তনীয় ব্যয়। স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয় এই দুইটা যোগ করলে যা পাওয়া যায় সেটা হলো মোট ব্যয়। এবার উৎপাদন শূন্য হলে যে ব্যয়টা হয় স্বল্পকালে, যেহেতু স্থির ব্যয় থাকে, সেখানে যদি উৎপাদন শূন্য হয় তাহলে যে ব্যয়টা হয় সেটা হলো আমাদের মোট স্থির ব্যয়। উৎপাদন হয়নি, ব্যয় হবে স্থির ব্যয়, উৎপাদন হয়েছে, স্থির ব্যয় হবে। অর্থাৎ উৎপাদন কম হোক, বেশি হোক, শূন্য হোক, সব ক্ষেত্রে স্থির ব্যয় থাকে। কিন্তু পরিবর্তনের ব্যয়টা নির্ভর করে উৎপাদনের উপর। উৎপাদন যদি না হয় তাহলে পরিবর্তনের ব্যয় হয় না। উৎপাদন বেশি হলে পরিবর্তনের ব্যয় বেশি হয়, উৎপাদন কম হলে পরিবর্তনের ব্যয় কম হয়। তো আমরা এটা কিভাবে বের করবো, দেখো একটা মাথায় নিব আমরা, টিএফসি যদি টি থাকে, তো আমরা সবসময় মনে করবো এখানে উৎপাদন শূন্য হলে, অর্থাৎ এখানে কি সমান দেওয়া আছে, কিউ, কিউ সমান শূন্য হলে,
কিউ সমান 0 হলে যেটা হবে সেটা হলো টিএফসি। এবার এই নোট বাই থেকে অর্থাৎ সি থেকে যদি আমরা টিএফসি বাদ দিই তাহলে টিভিসি পাবো। আর এভিসি, আমরা যদি এভিসি বলি, যেখানে এ থাকবে আমরা সেটাকে টি করে দেবো, আর এর পাশে যেটা থাকবে আমরা সেটা লিখবো। আর ভাগ দেবো, যেটা এখানে পি আছে তাহলে কিউ আছে, আমরা কিউ দ্বারা ভাগ দেবো। এখানে যেটা থাকবে আমরা সেটা দিয়ে ভাগ দেবো। তাহলে এ থাকলে আমরা দেবো টি, আর এখানে যেটা আছে সেটা লিখবো। আর এই পাশে কিউ যদি থাকে কিউ দিয়ে ভাগ, ওখানে যদি এক্স থাকে এক্স দিয়ে ভাগ। আমরা যদি এ এফ সি এটা করি তাহলে এ থাকলে আমি বলছি টি, এ পাশে যা আছে তাই দেখে দেখে লিখবো। আর যেহেতু এখানে কি আছে, কিউ আছে, কিউ দিয়ে ভাগ। তাহলে আমরা এবিসি এফসি পেলাম। এবার এসি, অর্থাৎ যার আগে এ থাকবে এতে এভারেজ, এভারেজ মানে ভাগ, গড়, গড় বললেই আমরা ভাগ করব। তো ভাগটা এরকম, যদি এ থাকে তাহলে আমরা টিসি, আর কিউ আছে তাই কিউ দিয়ে ভাগ। আমি আবার বলেছি যে সি আর টিসি সমান কথা একই। আর যদি আমার এমসি বলে, এম থাকলে আমরা অন্তর্কলন করব। এম থাকলে অন্তর্কলন, কার অন্তর্কলন? আমরা এম থাকলে অন্তর্কলন করব। কার অন্তর্কলন? এম এর সাথে যে থাকবে তার অন্তর্কলন করব। তার অন্তর্কলন করলে আমরা এমসি পাবো। তো আমি এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ধরনের যত অঙ্ক আসবে আমরা করতে পারবো। তো বিষয়টা আমরা করা শুরু করি। যে প্রথমে বলছে টিএফসি, তাহলে টিএফসি কিভাবে বের হয়? আমি বলছি স্থির ব্যয় বের হয় তখন যখন উৎপাদনের পরিমাণ শূন্য হয়, তখন যে ব্যয়টা হয় সেটা হলো স্থির ব্যয়। তাহলে কিউ সমান শূন্য হলে, কিউ সমান শূন্য হলে দেওয়া আছে তো দেখো আমরা একটা পেয়েছি। আমি বলছি কিউ সমান, অর্থাৎ উৎপাদনের পরিমাণ শূন্য হলে যে ব্যয়টা হয় সেটা হলো স্থির ব্যয়। তো আমরা কিউ জায়গায় আমরা কি দেবো? জিরো। তাহলে কিউ জায়গায় যদি জিরো বসাই, কিউ দেখে দেখে যেখানে কিউ আছে সেখানে আমরা জিরো বসাবো। তা জিরো গুণ করলে সব জিরো হয়ে যায়, জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায়, জিরো দিয়ে গুণ করলে জিরো হয়ে যায়। এখানে 50 থাকে, এই 50। তাহলে আমরা টিএফসি পেলাম। এবার টিভিসি আমি বলেছি কিভাবে, অর্থাৎ মোট ব্যয়কে আমরা বলছিলাম এরকম, টিভিসি সমান টিসি টিএফসি। অর্থাৎ এইখানে দুইটা ব্যয় যোগ করলে পাই আমরা টিসি বা সি। তাহলে এর থেকে যদি আমরা স্থির ব্যয় বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হলো পরিবর্তন ব্যয়। তাহলে এটা আমরা দেখে দেখে লিখবো। এই মাইনাস টিএফসি কত? 50। তাহলে -50 আর +50 কেটে গেল, কিউর পাওয়ার 3 6 কিউ স্কয়ার প্লাস 18 কিউ। আমরা পেয়ে গেলাম টিএফসি টিভিসি। এবার এবিসি, তাহলে এবিসি মানে আমি বলেছি কি এবিসি, এ থাকলে আমরা বলছি এর জায়গায় টি দেব, এ পাশে ভিসি আছে ভিসি দেব, আর কিউ আছে তাই কিউ দিয়ে ভাগ। তাহলে টিভিসি এইটা কিউ পাওয়ার 3 -6 কিউ স্কয়ার প্লাস 18 কিউ, ভাগ দেব কিউ দিয়ে। তাহলে এই কিউ
প্রত্যেকটার সাথে ভাগ হবে। আমি একটা একটু বুঝাই দিচ্ছি, Q3 Q 6Q স্কয়ার Q 18Q Q, প্রত্যেকটার সাথে Q দিয়ে ভাগ। তাহলে এখানে তিনটা আছে, তিনটা থেকে একটা চলে গেলে থাকে দুইটা, দুইটা থেকে একটা চলে গেলে থাকে একটা, এটা চলে গেলে থাকে 18। এটা আমরা পেয়েছি। তাহলে কি এটা আমরা পেয়েছি এ বি সি। তাহলে আমরা দেখবো কি যে কিউ দিয়ে প্রত্যেকটা ভাগ, এখানে তিনটা আছে একটা চলে গেল, দুইটা আছে একটা চলে গেল, একটা আছে একটা চলে গেল, চলে গেলে যেটা থাকে আমরা সেগুলো বসাই দিলাম। তাহলে আমরা পেয়ে গেছি এ বি সি। তারপর বলছে এএফসি। তাহলে এএফসি এএফসি কি আমরা বলছিলাম কি যে এএফসি মানে এফসি কে আমরা ভাগ দেব। তো টিএফসি আমরা যদি এখানে দেখাই, টিএফসি এই টিএফসি সমান পেয়েছি আমরা 50। তাহলে এএফসি সমান এএফসি। তাহলে এ থাকলে আমি বলছি টি, এখানে এফসি, এফসি কি দিয়ে ভাগ, কিউ দিয়ে ভাগ। তাহলে এ টিএফসি সমান কত বেরিয়েছিল আমাদের 50, এখানে কিউ বেড়ে গেল আমাদের। তাহলে আমাদের এএফসি কিভাবে বের করব? তাহলে এফসি যেটা থাকবে সেটাকে আমরা ভাগ দেব কিউ দিয়ে। তাহলে বের করলাম আমরা এএফসি। এবার এসি, এসি তাহলে দেখো আমরা এসি বের করব কিভাবে? এসি তাহলে বলছিলাম এ থাকলে আমরা টি দেব, এখানে সি আছে, সি ভাগ কিউ। তাহলে সি যা টিসি তাই, এটা দেখে দেখে বসাবো। কিউর পাওয়ার 3 6Q স্কয়ার 18Q প্লাস 50 ভাগ দেব কিউ দিয়ে। তাহলে কিউ দিয়ে এর ভাগ থাকে দুইটা, কিউ একটা চলে গেল, থাকে একটা, কিউ কিউ চলে গেল 18, এই প্লাস 50 দিয়ে কিউর ভাগ, এই ভাগ কিউ। আমরা জানি একই কিছু না হলে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। এই কিউ কিউর সাথে ভাগ করা যাবে কিন্তু 6 সাথে ভাগ করা যাবে না, ওইভাবে ভাগ দিয়ে বসাই দিতে হয়। তো এই 50 কিউ দিয়ে ভাগ দিলে ভাগ দিয়ে এভাবে বসাই দিতে হয়। তো এটা আমরা পেয়ে গেলাম এসি। এবার আমাদের দরকার হলো এমসি। এমসি মানে হলো আমি বলেছি কি এম তে মার্জিনাল কস্ট। তাহলে এম থাকলেই অন্তর্কলন, এম থাকলে কি করব অন্তর্কলন। তাহলে অন্তর্কলন করব, দেখো এমসি। তাহলে অন্তর্কলন করব ডি, কারে অন্তর্কলন করব এই সি রে। তাহলে সি সমান কত, এই ডিসি কি আছে, কিউ আছে, ডি কিউ, ডি বাই ডি কিউ অন্তর্কলন করব কিউ পাওয়ার 3 6Q স্কয়ার 18Q প্লাস 50। তাহলে এর যদি আমরা অন্তর্কলন করি, এর পাওয়ারটা আগে, পাওয়ারের সাথে 1 বিয়োগ হলে 2, এই 6 দুগুণ 12, 1 চলে গেলে 1 লেখা লাগে না, এর পাওয়ার 1, তাহলে শুধু 18, আর এর সাথে কিউ নেই বাদ, আমরা পেয়ে গেলাম এমসি। তাহলে এইভাবে আমরা এই মানগুলো বের করব। তো এই মানগুলো কি আকারে থাকতে পারে, এই আকারে থাকতে পারে। তো এই আকারে থাকলে আমরা যে কাজ এই আকারে থাকলেও একই কাজ করব। পরেরটুকু যেটা বলছে, দেখো পরে বলছে কি সর্বনিম্ন এবিসি কত, সর্বনিম্ন এবিসি। তাহলে এবিসি এবিসি কিউ স্কয়ার 6Q প্লাস 18। এবার এইটা যদি করতে হয়, তাহলে এটা যদি আমরা করি, আমাদের এবিসি এটা বেরিয়েছে, বলছে সর্বনিম্ন এবিসি কত।
তো সর্বনিম্ন এবিসি যদি আমরা বের করি, তাহলে এখানে একটা কথা আছে, এই আমার প্রথম ক্লাসে দেওয়া আছে, দেখবা যে সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি বলে, তাহলে প্রাথমিক শর্ত প্রথমবার অন্তর্কলন সমান 0 ধরবো, ওখান থেকে আমরা কিউর মানটা বের করব, তারপরে পর্যাপ্ত শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন করব, দ্বিতীয়বার অন্তর্কলনের যেহেতু এখানে সর্বনিম্ন বলছে, তাহলে দ্বিতীয়বার অন্তর্কলন করব, তার মানটা অবশ্যই প্লাস দিয়ে বের হবে। কারণ আমরা বলেছিলাম যে প্রথমবার অন্তর্কলন সমান 0, সেটা সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই হোক না কেন, আর দ্বিতীয়বার অন্তর্কলন করব, তার মানটা যদি প্লাস দিয়ে বের হয়, তখন আমরা বলেছিলাম অপেক্ষকটি সর্বনিম্ন, আর যদি মাইনাস বের হয় তাহলে অপেক্ষকটি সর্বোচ্চ। যে এখানে সর্বনিম্ন বলছে, তাহলে প্রথমবার আমরা অন্তর্কলন করব, প্রাথমিক শর্ত সমান প্রথমবার অন্তর্কলন দিয়ে 0 বসাবো, ওখান থেকে আমরা কিউর মানটা বের করব, তারপর পর্যাপ্ত শর্ত দ্বিতীয়বার অন্তর্কলন করব, তার মানটা অবশ্যই যেহেতু সর্বনিম্ন বলছে, তাহলে প্লাস দিয়ে একটা মান বের হবে। আশা করি এটা তোমরা পারবে। প্রথম ক্লাসটা দেখে নিও, যদি কেউ প্রথম ক্লাস না দেখে থাকো, তাহলে তোমরা প্রথম ক্লাস দেখে নিবা, দেখে নিলে এটা করতে পারবা। তো এই অঙ্ক সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কথা বলবো, যেহেতু আমার নাম্বার দেওয়া আছে, অথবা যেখানে তোমরা ভিডিওটা দেখছো ওইখানেই যদি কোনো কমেন্টস করে থাকো, আর ক্লাস কেমন লাগলো তোমরা যদি এখানে কোনো কমেন্টস করো, তাহলে সেখানে আমি ইন্সপায়ার পাবো। তোমাদের ফ্রি ক্লাস নেওয়ার জন্য আমার এই উদ্যোগ। তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো করবে, তোমাদের সবাই রেজাল্ট ভালো এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।